শুনতে পাচ্ছি তোবা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তোবা আমি হচ্ছি তামান্না। আসো আমরা ক্লাস শুরু করি। তুমি কি লাস্ট ক্লাসে পড়াটুকু একটু দেখে আসছিলা বলো তো? হ্যাঁ, লাস্ট ক্লাসে পড়া পড়ছি। আচ্ছা তোমার কি কোনো সমস্যা আছে, কোনো ডাউট আছে, কোনো কোয়েশ্চেন আছে? না, আচ্ছা। তাহলে আজকে আমরা মেইনলি শুরু করব হচ্ছে তাপ শক্তি আমরা শেষ করে ফেলছিলাম। অণুর গতি এবং তাপমাত্রা। এই পার্টটা থেকে শুরু করি। তো এটা মোটামুটি এখান থেকে তোমার আরকি পড়াশোনা বেশি শুরু। এখানে অনেক ফর্মুলা পাবা, অনেক সূত্র পাবা। এগুলো আমাদের দরকার। তো আসো আমরা একটু স্টার্ট করি আগে বই থেকে। কি বলেছে দেখি। আপাত দৃষ্টিতে তাপশক্তিকে যান্ত্রিক শক্তি থেকে পুরোপুরি ভিন্ন এক ধরনের শক্তি মনে হলেও এই শক্তিটা এসেছে পদার্থের অণু পরমাণুর সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকে। আমরা বলেছিলাম তাপশক্তি মানেই হচ্ছে প্রতিটা অণু পরমাণু যে কাঁপতেছে, কম্পন হচ্ছে সেটাই হচ্ছে তাপ হিসেবে আমি দেখতে পাচ্ছি, তাই না? এখন এই যে কম্পন হয় এটা একটা গতি। তাহলে এটা একটা গতিশক্তিও কিন্তু। আর যান্ত্রিক শক্তি কিন্তু one kind of যান্ত্রিক শক্তি ২ ধরনের তুমি হয়তো পাবা। তো এরকম একটা গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকেই আসলে আমরা দেখব যে আ হচ্ছে তোমার তাপ উৎপন্ন হয়, তাই না? তাহলে কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ অণুগুলোর কম্পন। এটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। তাহলে যেকোনো কম্পন যেহেতু তার গতি আছে সো সেটা একটা গতিশক্তি। এটা হচ্ছে এটার কারণে তার মধ্যে তাপের সঞ্চয় হচ্ছে। তরল পদার্থের বেলায় সেটি হচ্ছে অণুগুলো পরস্পরের সংস্পর্শে থেকে গতিশীল থাকা। গ্যাসের বেলায় সেটি হচ্ছে অণুগুলোর একটির তুলনায় অন্যটি মুক্তভাবে ছোটাছুটি করা। তাপশক্তিকে বুঝতে হলে আমাদের ১ম এ তাপমাত্রাকে বুঝতে হবে। তাপ হচ্ছে শক্তির পরিমাণ আর তাপমাত্রা হচ্ছে কতটুকু উত্তপ্ত হচ্ছে বা কতটুকু শীতল তার একটি পরিমাপ। কাজেই আণবিক দৃষ্টিতে তাপমাত্রাকে বলা যায় পদার্থের অণুগুলোর কম্পন কিংবা গতিশক্তি কত তার একটা পরিমাপ। অণুগুলোর গতি কিংবা কম্পন যত বেশি হবে তাপমাত্রা তত বেশি হবে। তার মানে তাপ শক্তিও কিন্তু সেখানে অনেক বেশি থাকবে। তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তুমি মনে করো তো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম তাপের নরমাল আমরা ২ টা একক পড়েছি। একটা এসআই একক, একটা এমনি কনভেনিয়েন্ট একটা একক পড়েছি। বলো তো ২ টা একক কি, কি ছিল? তোমার কি মনে আছে কিনা? তাপের একক, তাপ শক্তির একক। তোমরা বলতে পারবা? শক্তির নাম হচ্ছে জুল। জুল, ভেরি গুড। এটা হচ্ছে এসআই একক। আর এমনি আমরা প্রচলিত বিভিন্ন ক্ষেত্রে জুলটা একটু বড় একক। তো তখন দেখা যায় আমরা ক্যালোরি ব্যবহার করি, তাই না? জি। হ্যাঁ। তো তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। এটা হচ্ছে তাপমাত্রার একক। এটা একটা স্কেল আরকি। আমরা অনেক স্কেলে মাপতে পারি তাপমাত্রা। সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে, কেলভিন স্কেলে। তবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা তাপমাত্রার জন্য যে এককটি সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, যেমন আমরা যদি বলি আজকে তাপমাত্রা কত তখন তুমি বলবে এত ডিগ্রি সেলসিয়াস। সো কেলভিনটা আমরা খুব একটা ব্যবহার করি না। আবার দেখবে বডি টেম্পারেচার বলার সময় অনেক সময় জ্বর মাপার ক্ষেত্রে আবার কিছু দেশে ইউরোপের কিছু কান্ট্রিতে তুমি দেখবা ওরা হচ্ছে ওয়েদার বলার সময় বা আবহাওয়ার তাপমাত্রা বলার সময় আবার ফারেনহাইট ব্যবহার করে। সো এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেলসিয়াস এবং কেলভিনের স্কেল তুলনা করলে তোমরা দেখবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে ২৭৩.15 যোগ করা বা 273.15 ডিগ্রি যোগ করা ছাড়া কেলভিন স্কেলে আর কোনো পার্থক্য নাই। কেলভিন স্কেলটি তৈরি করা হয়েছে এই পরমশূন্য তাপমাত্রাকে ০ ডিগ্রি ধরে। সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা হচ্ছে -273.15 ডিগ্রি। তাই সেলসিয়াস স্কেলের সঙ্গে এই ভ্যালুটা তুমি যোগ করে দিলেই কেলভিন স্কেল পাবা। সেলসিয়াস স্কেলের পাশাপাশি ফারেনহাইট নামে আরেকটা তাপমাত্রার স্কেল আছে। সেটা কোনো দেশে বা জ্বর মাপার ক্ষেত্রে আমরা থার্মোমিটারে ব্যবহার করি। সেই স্কেলে বরফের তাপমাত্রা ৩২ ডিগ্রি ফারেনহাইট এবং ফুটন্ত পানির তাপমাত্রা ২১২ ডিগ্রি ফারেনহাইট। তো এগুলা করলে তুমি নিজেই সূত্রটা বানাইতে পারবা। তাহলে তো আসো আমরা একসাথে করি। তাহলে আমরা ৩ টা স্কেল নেব। এটা খুব ইম্পোর্টেন্ট। আজকে এটা একটু শিখতে হবে তোমাদের। তাহলে ফার্স্ট এ বলো তো, এই যে একটা টেম্পারেচার বলছে এটাকে বলছে বরফের তাপমাত্রা। মানে কি? মানে পানি বরফ হয় যে তাপমাত্রা এটাকে কি বলে? এই তাপমাত্রাটাকে এটা ডিগ্রি সেলসিয়াসে কত তুমি কি বলতে পারবা তুবা? না,
আচ্ছা, আমরা জানি পানি ধরো তুমি যখন ফ্রিজে রাখো, তখন সেটা বরফ হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে? পানি বরফ হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসে বা বরফও পানি হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসে। আর সেটা বাষ্প হয়ে যাবে কত ডিগ্রি সেলসিয়াসে? ১০০ ডিগ্রি সেলসিয়াসে। সো আমি যদি দেখি এটা হচ্ছে আমার ফারেনহাইট স্কেল লিখে নাও। এটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে তোমার কেলভিন স্কেল। ঠিক আছে? এখন দেখো ফারেনহাইট স্কেলে বা ডিগ্রি সেলসিয়াসেরটা আমরা সবাই জানি। তুমি এটা একটু মুখস্থ রাখবা। যেমন আমি যদি বলি বরফ গলে যাবে কত ডিগ্রি সেলসিয়াসে তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি। এটা আমাদের মুখস্থ একদম। ঠিক আছে? এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। মনে থাকবে? এটা কত বলো তো? 0 সবচেয়ে কম তাপমাত্রা আমি এখানে ধরতে পারি। তাহলে এটা হচ্ছে ধরো আমি এই ভ্যালুটা ধরলাম। এটা হচ্ছে মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তাহলে এই তাপমাত্রাটায় কি হয়ে যায় বলতো? বরফ কি হয়ে যাবে 0 তে? হ্যালো, শুনতে পাচ্ছ? জি, বরফ কি শুনতে পাচ্ছি। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ কি হয়ে যাবে? আচ্ছা, আরেকজন মনে হয় জয়েন করেছে। আচ্ছা, আগে একটু খেয়াল করো। তুমি আমাকে এটা বলো। আ 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ কি হবে? মাত্র বললাম তো। বলতে পারবা? বরফ তো গলবে না। আচ্ছা, বরফ যদি তুমি বাইরে রেখে দাও অবশ্যই সেটা গলে যাবে, তাই না? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফও পানি হয়ে যাবে, পানিও বরফ হয়ে যাবে। সো এটা তাদের গলনাঙ্ক আমি বলতে পারি। কার জন্য? সেটা বরফের জন্য। বরফের জন্য সেটা গলনাঙ্ক। আচ্ছা মুনতাহা তুমি শুনতে পাচ্ছ? আমি আরেকবার একটু দেখাই তোমাদেরকে বলি, হুম? তাহলে আমাকে তুবা বলো আমরা ২ টা টেম্পারেচার দেখব। হ্যাঁ, শুনতে পাচ্ছ মুনতাহা? আমরা জি একটু মিস, শুনতে পাচ্ছি। আচ্ছা একটু লেট হয়ে গেছে। এই টপিকটা দেখো। আমরা হচ্ছে অণুর গতি এবং তাপমাত্রা দেখছি। তো তাপমাত্রার ৩ টা স্কেল আমি বলেছি অলরেডি। কেলভিন স্কেল, ডিগ্রি সেলসিয়াস স্কেল বা সেলসিয়াস স্কেল আরেকটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তো এই ৩ টার মধ্যে একটা সম্পর্ক আছে। আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। কিন্তু তুমি তোমার ডেইলি লাইফ এ সবচেয়ে বেশি ব্যবহার করো সেলসিয়াস স্কেলটা। যেমন আজকের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সো আমরা ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করি। কোন দেশে ওরা ফারেনহাইট ব্যবহার করে। অথবা আমরা যখন আমাদের বডির তাপমাত্রা বা দেহের তাপমাত্রা মাপি থার্মোমিটারে আমরা ফারেনহাইট ব্যবহার করি। এখন এটার মধ্যে সম্পর্কটা কি? এটা একটা এই যে সূত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এটাই আমরা নিজেরা করব এখন। ঠিক আছে? টপিকটা ধরতে পেরেছ? জি মিস। আচ্ছা তো এটা জানার জন্য তোমাদের ২ টা জিনিস জানতে হবে। যেমন ডিগ্রি সেলসিয়াসটা আমরা যেহেতু ডেইলি লাইফ এ ইউস করি এটা আমরা মোটামুটি জানি। যেমন আমার কাছে যদি বরফ থাকে, বরফ কত ডিগ্রি সেলসিয়াসে পানি হয়ে যাবে বা পানি কত ডিগ্রি সেলসিয়াসে বরফ হয়ে যাবে? এটা মনে রাখতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা বরফের গলনাঙ্ক। ঠিক আছে? আবার জি 0 মিস। ডিগ্রি সেলসিয়াসে তুমি যদি পানি রাখো সেটাও বরফ হয়ে যাবে। তাহলে পানিকে আবার কত ডিগ্রি সেলসিয়াসে ফুটালে সেটা বাষ্প হয়ে যাবে? বলতে পারবা? ১০০ ডিগ্রি। ভেরি গুড। ১০০ ডিগ্রি সেলসিয়াসে ফুটালে সেটা বাষ্প হয়ে যাবে। তাহলে এটা কি তার স্ফুটনাঙ্ক না? জি। হ্যাঁ, এই তো বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। এই ২ টা আমি এখানে তাহলে লিখে ফেলি। ডিগ্রি সেলসিয়াস আমি ৩ টা স্কেল নিছি, হ্যাঁ? থার্মোমিটার মনে করো। তাহলে এটা হচ্ছে 100 সবচেয়ে উঁচুটা 100 ডিগ্রি সেলসিয়াস আর সবচেয়ে নিচেরটা 0 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার এতটুকু তোমরা? বুঝতে পেরেছ? জি, বুঝতে পারছি। আচ্ছা এবার আমাকে তোমরা একটু হেল্প করো। তোমাদের বইয়ে বলেছে বরফের তাপমাত্রা বা বরফের গলনাঙ্ক ৩২ ডিগ্রি ফারেনহাইট, ফুটন্ত পানির তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলে আমি ১০০ না লিখে কত লিখবো এখানে গলনাঙ্কটা?
100 না লিখে কত লিখবো? ওর সর্বনিম্ন ভ্যালু কত? ওর সর্বোচ্চ মানটা কত? বলতে পারবা কেউ? ম্যাম 212 ডিগ্রি ফারেনহাইট সর্বোচ্চ ভেরি আর গুড। সর্বনিম্ন হচ্ছে 30 32 তার মানে দেখো যেটা আমার সেলসিয়াস স্কেলে ডিগ্রি 100 ফারেনহাইট। গুড। যেটা আমার সেলসিয়াস স্কেলে 100 সেটা আমার ফারেনহাইট স্কেলে কত হয়ে গেল? 1200 212 রাইট? যেটা জি আমার ম্যাম। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস সেটা আমার ফারেনহাইট স্কেলে 32। তার মানে ওর সর্বনিম্ন তাপমাত্রাই 32। তো দেখো দুজনের পার্থক্য কিন্তু কাছাকাছি। 180 ডিফারেন্স আর ওটার পার্থক্য 100 টা ডিফারেন্স, হ্যাঁ? এবার আসো ক্যালভিন স্কেলে কি? ক্যালভিন স্কেলে যেটাকে তুমি 0 ডিগ্রি বা ওই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলছো, সেটা এখানে কত হবে? 273 ক্যালভিন। আসলে এটা ডিরেক্ট 273 হয় না, এই যে এটা হয় 273.15। আমরাও এক্সাক্টলি এটাই লিখবো। তাহলে ওরও সর্বনিম্ন ভ্যালু কত? 273.15 ক্যালভিন। তাহলে যেই তাপমাত্রায় বরফ গলে যাবে সেটা ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি, ফারেনহাইটে 32 ডিগ্রি, ক্যালভিন স্কেলে 273.15 ক্যালভিন। এটা আর ডিগ্রি বলা লাগে না। ক্লিয়ার এতটুকু? বুঝতে পেরেছো? এবার জি আসো মিস। পানি ফুটবে যেটা, মানে যেটাকে আমি স্ফুটনাঙ্ক বলছি, সেটা তাহলে ক্যালভিন স্কেলে কত? সেটা ক্যালভিন স্কেলে হচ্ছে 373.15 ক্যালভিন। মানে আবার একই রকম একটা ভ্যালু হয়ে যাবে। 373.15 ক্যালভিন। ক্লিয়ার? এখন এটা একটা থার্মোমিটার মনে করো। এই থার্মোমিটারে এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, এটা হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। মিস এটা কি তাহলে 273 না 373? উপরেরটা 373, নিচেরটা 273। ঠিক আছে? মানে স্ফুটনাঙ্ক 300। এখন দেখো এই ম্যাম প্রত্যেকটা স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আরেকবার দেখো তো একটু। দেখা যাচ্ছে? আমার এখানে তো শো করছে। দেখা যাচ্ছে? অনেক সময় দেখবে না স্ক্রিনটাকে পিন করা যায়। তুমি একটু পিন করে ফেলো। এখন শো করছে। শো করছে? আচ্ছা ভেরি গুড। তাহলে এখন দেখো তাহলে আমাকে একটু মুনতাহা বলো তো এখানে আমি যদি এখন দেখা এই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। জি আমি মিস। যদি এই যে 273 থেকে 373 এটাকে ছোট, ছোট অংশে ভাগ করে এখানে কয়টা দাগ পড়বে? প্রতিটা এক, এক করে ধরলে দেখো তো ওদের ডিফারেন্স কত? ওদের পার্থক্য কত? তুবা তুমিও একটু দেখো। এই যে 373.15 মাইনাস 273.15 তাহলে আমি কতটা ঘরে ওকে ভাগ করে ফেলতে পারি ছোট, ছোট? এক, 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 এক করে। পার্থক্য কত আছে? 5 না। 373 থেকে 273 মাইনাস করলে কত আসবে? 100 100। তাহলে ওকে আমি 100 টা ভাগে ভাগ করছি। এটা একটু বুঝো। তোমরা কি বুঝছো? জি মিস। তাহলে বলো তো ফারেনহাইট, তুবা বলবা আমাকে। ফারেনহাইট স্কেলকে আমি কয়টা ভাগে ভাগ করছি? 100 না, তুমি হিসাব করে বলো। সর্বোচ্চটা থেকে সর্বনিম্নটা মাইনাস করো। সর্বোচ্চ কত ফারেনহাইট স্কেলে? 373.15 সর্বোচ্চ। এটা কেলভিন স্কেল। ফারেনহাইট কোনটা? মাঝেরটা। মাঝেরটা বলো। এটাতে সর্বোচ্চ কত? মিস আমি 200 বলবো? কত? আরেকবার বলো। মিস আমি বলবো? হ্যাঁ, বলো মুনতাহা বলো। তুবা শোনো। কত বলো? 180 180 ডিগ্রি 180 ফারেনহাইট। পার্থক্য হবে। পার্থক্যটাকে আমি 180 বলব। তুবা তুমি কি বলতে পারবে এটা কিভাবে বের করেছে 180? ভেরি গুড মুনতাহা। বলো তো। তুবা বলতে পারবো? কেন পার্থক্যটা 180?
212 থেকে 32 বাদ দিয়েছে। ভেরি গুড। তাহলে তুমি আমাকে বলো তো ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য কত? সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রার? তুবা বলবা। 100। 100। তাহলে এই ২ টার পার্থক্যই হচ্ছে 100। শুধুমাত্র ফারেনহাইটের পার্থক্য হচ্ছে 180, তাই না? দেখো তো তোমরা কি আমার সাথে একমত? এটাকে 180 টা ডিভিশনে ভাগ করা গেছে বা ছোট, ছোট অংশে ভাগ করা গেছে আর এটাকে ১০০ টা ছোট, ছোট অংশে ভাগ করা গেছে। ক্লিয়ার? ঠিক আছে? বুঝেছো তোমরা? বলো হ্যাঁ, মুনতাহা তোমার বুঝেছি। বুঝেছে? আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমার কি করতে হবে? এখন তুমি মনে করো তোমাকে আমি ডিগ্রি সেলসিয়াস স্কেল দিলাম। আমি তুবাকে দিলাম কেলভিন স্কেল আর আমি নিলাম মনে করো ফারেনহাইট স্কেল। এখন আমাদের রুমের টেম্পারেচার আজকে কত হতে পারে? আজকে তো মোটামুটি ঠান্ডা ধরো ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তো যে ডিগ্রি সেলসিয়াস নিয়েছো যেমন মনে করো তুবার কাছে ডিগ্রি সেলসিয়াসের স্কেল আছে, ওর কাছে সেটা কত আসবে? 27। মুনতাহা তুমি বলো তো কেলভিন স্কেলে কি সেটা আসবে? ফারেনহাইট স্কেলে কি সেই একই 27 দেখাবে? না। না, তো তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে কি? যে তাহলে মুনতাহার স্কেলে কত দেখাবে? মানে ফারেনহাইট স্কেলে কত দেখাবে? কেলভিন স্কেলে কত দেখাবে? তো এটা আমরা কিভাবে বের করব আসো দেখি। তো আমরা বললাম মনে করো ডিগ্রি সেলসিয়াসে আজকে টেম্পারেচার হচ্ছে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ? তো এই পয়েন্টটা কত পেলা তোমরা? 25 ডিগ্রি। তো এটাই আমি জানতে চাচ্ছি একেকটা টেম্পারেচারে কত হবে? তো আমার তো আর এখন 25 দেওয়ার দরকার নেই। আমি একটা সূত্র বের করি। তো ডিগ্রি সেলসিয়াসে যে টেম্পারেচারটা তুমি জানতে চাচ্ছ সেটার নাম দাও টিসি। আমি এটা জানতে চাচ্ছি। এই সেম টেম্পারেচারটাই ডিগ্রি ফারেনহাইটে কত হবে? টিএফ। কিন্তু এখানে দাগটা হবে না। দাগটা হয়তো উপরে নিচে কোথাও হবে। কেলভিন স্কেলে সেটাকে আমি বলব টিকে। এখন যেটা ডিগ্রি সেলসিয়াসে 25 ডিগ্রি সেটা অবশ্যই ফারেনহাইটে 25 না। সেটা অবশ্যই কেলভিন স্কেলে 25 না। কারণ ফারেনহাইটে তো 25 নাই। ফারেনহাইটের মিনিমাম ভ্যালুই তো 32। তাহলে সেটা আমরা এখন কিভাবে বের করবো আসো দেখি। সূত্রটা কি? তো এটা দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে যে আমাদের সূত্রটা আসলে কি। দেখো আমি কি করেছি? টিসি আর নিচে হচ্ছে 100 মানে হচ্ছে তার ভাগ সংখ্যা। ঠিক আছে? ঘরের ভাগ সংখ্যা আরকি। যে এত থেকে এত বাদ করব। তাহলে আসো আমরা এটা একটু খেয়াল করি সূত্রটা কিভাবে বসাবো। আমি এটা আরেকটা পেজ ওপেন করি। আচ্ছা। তো টিসি তে তুমি কত বলেছ? সেটা টিসি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে। ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমি টিসি লিখব। ডিভাইডেড বাই সেখানে কয়টা ভাগ আছে সেটা লিখব। কয়টা ভাগ আছে বলো তো? ১০০ টা ভাগ আছে, তাই না? এবং পাশে কি লিখতে হয় জানো? সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা কত? ডিগ্রি সেলসিয়াসে ১০০ ডিগ্রি সেলসিয়াস মাইনাস ০ ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? এটা তোমাদের জাস্ট আমি দেখাচ্ছি সূত্রটা আমাদের কিভাবে এসেছে। তোমরা কি বুঝতে পারতেছ? জি মিস। আচ্ছা। তাহলে এভাবে পরেরটা কি হবে আমাকে একজন বলো? আমি যদি টিকেটটা আগে লিখি ধরো, হ্যাঁ? তো আমার সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন আবার তার ১০০ লিখতে হবে। আবার আমার টিএফ এও সেম কাজ করতে হবে। তো এভাবে আমার এই ইকুয়েশনটা পর্যন্ত আমাকে এনে দিতে পারবা? দেখাতে পারবা? জি মিস, পারবো। দেখাও তো। আচ্ছা আমি তোমাদের জন্য একটু সহজ করে দেই।
একটা জিনিস দেখো, ওরা তোমাদেরকে একটা সহজ হিসাব করে দিছে। আমরা এটাকে আরো কাটাকাটি করে আমরা 9-5 এ নিয়ে যাই। সো মেইনলি তুমি কি করবা? তোমাদের এই যে এত বড়টা লেখার দরকার নাই। তোমরা ডেরিভেশনে কি লিখবা? যেটা ডিগ্রি সেলসিয়াস সেটার নিচে যত ভাগ তত লিখবা। যেটা ফারেনহাইট সেটার নিচে যত ভাগ তত লিখবা। যেটা টিকে সেটার নিচে যত ভাগ ততই লিখবা। কিন্তু এটার সাথে আমরা -273.15 দিচ্ছি। এটা কেন দিচ্ছি আমাকে কি কেউ বলতে পারবা? অন্যগুলাতে তো আমরা কোনো কিছু মাইনাস করি নাই। এটা কেন করছে? আসলে আমি জানো সবগুলাতেই মাইনাস করছে। কিন্তু টিকেতে মানে কেলভিনে 273.15 ভ্যালুটা হচ্ছে ওর পরম মান বা হচ্ছে এটাকে আমরা অনেক সময় বলি পরম তাপমাত্রা। এটা তোমরা পাবা আরো পরে। তো এটাতে আমি পরম তাপমাত্রাটা শুধু ওর থেকে বিয়োগ করি। এটার অনেক বড় আমরা ডেরিভেশন করতে পারি যে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা এভাবে করে। আবার তুমি পুরাটা না করেও করতে পারো। তাহলে দেখো ঠিক এভাবে আমি এখন কি করব? এখানে দিব টিএফ যেটা আমার ফারেনহাইট স্কেলে এবং এটার নিচে কত দিব? 180 আর এটার নিচে কত দিব? 100 ঠিক আছে না? এটাই দেখো তো ওদের মধ্যে সম্পর্ক কিনা। আচ্ছা এই সম্পর্কটা এখন আমি তোমাদেরকে বলেছি তোমরা কি আমাকে ডিরাইভ করে দেখাতে পারবা কিনা? ডিরাইভ মানে কি? মানে একটু প্রতিপাদন করে দেখাতে পারবা কিনা? কেউ কি দেখাতে পারবা? মুনতাহা, তুবা, মিস মানে এটা আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আরেকবার বলি, এই সম্পর্কটা কিভাবে হইলো? এটা কি আমাকে কেউ দেখাতে পারবা? যে এভাবে আসলে আমি এই যেমন দেখো আমার এই সূত্রটা আসছে কোত্থেকে? আমি কি এই থার্মোমিটার দেখে আন্দাজেই সূত্রটা বসায় দিছে এই সম্পর্কটা? নিশ্চয়ই না, তাই না? জি মিস। তাহলে কিভাবে আসছে? সূত্রটা কি ছিল? এটা তো তোমাদের বই কখনো দেখায় নাই। এটার নিয়ম হচ্ছে তোমার যেই তাপমাত্রাটা তুমি বের করতে চাও সেটা থেকে সর্বনিম্ন তাপমাত্রা বিয়োগ করবা। স ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা কত? সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0। 0 তাহলে আমি 0 বিয়োগ করব। তারপরে নিচে কি লিখবো? আমি বারবার বলছি ভাগ সংখ্যা। ভাগ সংখ্যা মানে কি? সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা। তাই না? জি মিস। এভাবে দেখো তো আমি সবাইকে যদি করি একসময় কাটাকাটি করে এই তোমাদের বইয়ে যে ফর্মুলাটা লিখছে এটাই আসবে। দেখো তো আসলে তোমাদের আসে কিনা? তাহলে আমি কি বললাম? ১ম এ যে তাপমাত্রা আমি বের করতে চাই সেটা লিখবো টি কে। তারপর তার থেকে কোনটাকে মাইনাস করব? সর্বনিম্ন তাপমাত্রাকে মাইনাস করব। আর নিচে কি দিব? ডিভাইডেড বাই কি দিব? উম, ভাগ সর্বোচ্চ সংখ্যা। ভাগ সংখ্যা মানে হ্যাঁ, ডিরেক্ট ভাগ সংখ্যাও লিখতে পারো। সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন লিখতে পারো। এটা তোমাদের ইচ্ছা। আমি আরকি তোমাদেরকে যেহেতু পুরাটা করে দেখাচ্ছি তাই আমি পুরাটাই লিখলাম। ঠিক আছে? যেটা কিভাবে আসছে। আচ্ছা এবার আসো আমি যদি আরেকটা দিই এখানে টিএফ এটা আমাদের পুরান বইয়ে ছিল। তোমাদের বই তো একদম নতুন করে ফেলছে। সো এই ডেরিভেশন গুলো সরায় ফেলছে। এখন বলতে পারো এটার কি কোনো দরকার আছে? দরকার আপাতত আছে যে তোমার জ্ঞানটা বাড়বে। এছাড়া আর কি দরকার আছে? এটা থেকে কোয়েশ্চেন আসে অনেক সময়। তার মানে তোমাকে একটা ভুল স্কেল দিবে। বলবে কি বলো তো? ধরো তুমি দেখো ফারেনহাইট বিজ্ঞানী যে সে ফারেনহাইট স্কেল বানাইছে। সেলসিয়াস যে সে সেলসিয়াস বানাইছে। কেলভিন যে সে কেলভিন বানাইছে। তো আমি তো আমার না আমি চাইলেও তো একটা স্কেল বানাইতে পারি, তাই না? এরকম আমি একটা স্কেল বানাবো তখন বলবে আমারটা কত টেম্পারেচার এরকম। ঠিক আছে? অনেক সময় দিতে পারে। এগুলো খুবই কঠিন প্রশ্ন করলে বা একটু ওই যে টেস্টে দেখবে এরকম টাইপস এর প্রশ্ন করে। আচ্ছা তো এটা সর্বনিম্ন 32 আর এখানে আমি কত লিখবো বলতো? 212 মাইনাস 30 32। হ্যাঁ, এবার দেখো আমরা যেটা চেয়েছি সেটাই কি এটা আসলে? জি মিস। আচ্ছা। তো একটু পার্থক্য আছে। যেমন হচ্ছে দেখো আমার এখানের টিএফ এ 32 টা এখানে নাই কিন্তু, হ্যাঁ? তো এক্ষেত্রে এক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় আবার চেঞ্জও করে ফেলতে পারি। যেমন আমি যদি শুধু তোমাকে ২ টা লিখতে বলি
যে এই দুটার মধ্যে সম্পর্ক কি হবে? তখন তুমি দেখবে যে TF - 32 এভাবে আমরা করে ফেলি। এবার বলো তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? সায়েন্টিফিক ক্যালকুলেটর? জি মিস। তো সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা কি করি? এটা ইজিলি কনভার্ট করে ফেলতে পারি। দেখবা তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটরে বলবে ডিগ্রি সেলসিয়াসে এত, তাহলে কেলভিন স্কেলে কত? তাহলে দেখো এরকম ধরনের অঙ্ক আবার তোমরা এইখানে পাবা। তাহলে এই ফর্মুলাটা বা এই সূত্রটা আমরা কেন করছি? আমরা এই ধরনের ফর্মুলা পাওয়ার জন্য। তাহলে আসো তো আমরা যদি তোমাকে একটা প্রশ্ন দেই, যেমন এখান থেকেই আচ্ছা এটা বিয়োগ-টিয়োগ করে তো এটা আসবে। এটা তো আর আমি দেখালাম না। এটা কি বুঝছো? মুনতাহা, তুবা ২ জনে। একজন রেসপন্স করছে। তুবা তুমি বুঝেছো? এটা হিসাবটা করব কিভাবে? জাস্ট বিয়োগ করব আমরা প্রতিটা থেকে, দেখো কত আসবে। তুমি বিয়োগ করো, যেমন টিসি মাইনাস 0 এটা কত হবে? টিসি থাকবে না? 100 মাইনাস 0 এটা কত হবে? 100ই থাকবে না? তুমি এভাবে শর্ট করে নাও, আমাকে করে দেওয়া লাগবে বলো। জি ম্যাম, করে দেন। করে দেবো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। না বুঝলে বলবা। তাহলে দেখো তো এটা শর্ট করলে কি হবে, তোমরা একটু খাতায় করো, সবার সামনে খাতা আছে না? আমাকে তুবা একটু হেল্প করো। টিসি মাইনাস 0 এটাকে আমি টিসি লিখছি, ঠিক আছে? কোনো কিছু থেকে 0 মাইনাস করছি, সেটাই বসে যাবে, ঠিক আছে তুবা? জি। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে। 100 মাইনাস 0 এটা কত হবে? 100। 100। 100 হবে। আমাদের প্রবলেমটা কোথায় মেইনলি বইয়ে বলো তো? টিএফ এ খেয়াল করো, টিএফ এরটা তোমাদের বইয়ে একটু অন্যটা দেয়া আছে। আচ্ছা আমরা জি। করলেই বুঝতে পারবো। টিকে মাইনাস 273 আমি তো টিকে মানে কি জানি না। সো আমি টিকে মাইনাস 273 লিখে রাখবো। মানে পুরাটাই লিখে রাখবো। 273.15 আর নিচেরটা কত হবে তুবা বলো বিয়োগ করে? 100। 100 হবে। ভেরি গুড। তারপরেরটা বলে ফেলো। এটা হচ্ছে 180 হবে। আচ্ছা। নিচে 180 হবে। আচ্ছা আমাদের বইয়ের সাথে মিলে নাই কোন পার্টটা বলো তো? শেষের পার্টটা। শেষের পার্টটা। আচ্ছা আসো আমরা একটু ভেরিফাই করি আমাদের ঠিক আছে কিনা। 32 ডিভাইডেড বাই 180। তোমাদের বইও দেখো তো আমি যেটা লিখেছি এক্সাক্ট মানে এটাই দেয়া কিনা, তোমাদের বইও কি শুধু টিএফ লেখা? জি মিস। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আসো আমি তোমাকে যদি কোনো কোয়েশ্চেন করি, যেমন ধরো আমরা তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে বলতে পারবা 25 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে কত? তাহলে আমার কাছে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসটা ফারেনহাইট স্কেলে কত হবে? এটা তোমার এখন করে দেখাতে হবে। 32 দিয়ে মাইনাস করব। না তারপর একটু 100। হ্যাঁ, হচ্ছিল বলো। আমি একটু দেখায় দিই, তারপর তোমাদেরকে আমি আবার প্র্যাকটিস করতে দেব। ঠিক আছে? তাহলে মনে করো আমার কাছে 25 ডিগ্রি সেলসিয়াস আছে। আমি চাচ্ছি এটা ফারেনহাইট স্কেলে কত হবে? তুবা তুমি কি প্রশ্নটা বুঝতে পারছো? প্রশ্নটা বুঝতে পেরেছে? কি হ্যালো? বুঝেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আসো কিভাবে করবা? আমার তো ৩ টাকে নিয়ে কাজ করার দরকার নাই। আমি শুধু ২ টা স্কেল নিয়ে কাজ করতে চাচ্ছি। কোন ২ টা স্কেল নিয়ে কাজ করতে চাচ্ছি? বলো কোন ২ টা স্কেল নিয়ে কাজ করতে চাচ্ছে? ফারেনহাইট স্কেল। টিএফ আর টিএফ আর টিসি মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে ফারেনহাইট। আমার কি কেলভিন দরকার আছে আপাতত এই প্রবলেমটার জন্য? এই প্রশ্নটার জন্য কি দরকার আছে? না মিস। না। না দরকার নাই। তাহলে আমি ওদের দুজনের সম্পর্ক দেখবো। আমি খালি আরেকজনকে ধরে আনবো কেন? আমার শুধু ওদের দুজনকে দরকার। তাহলে ওদের সম্পর্কটা লিখে ফেলো। TC ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু TF মাইনাস 32 ডিভাইডেড বাই 180। TF মাইনাস 32 পুরাটাই লিখলাম আমি, হ্যাঁ? মাইনাস ডিভাইডেড বাই ওটা হচ্ছে 100 আর ওটা হচ্ছে 180 এটুকু লিখো। বুঝছো আমি শুধু ২ টা সম্পর্ক লিখেছি।
এটা কি বুঝছো তোমরা? জি মিস। আচ্ছা ঠিক আছে, দুজনেই বুঝেছো? দুবা বুঝেছো আমি কেন ক্যালভিনকে লিখি নাই? বুঝেছো তো? আচ্ছা ঠিক আছে, এবার আসো। আমাকে কোন ভ্যালুটা দিয়ে দিছে? টিসি দিয়ে দিছে না টিএফ দিয়ে দিছে? পিসি দিয়ে দিয়েছে। টিসি দিয়ে দিয়েছে। তুবা আমাকে বলবা। ভেরি গুড মুনতাহা। তুবা আমাকে বলো তো টিসির ভ্যালু কত দিয়ে দিয়েছে আমার কোশ্চেনে? 25 ডিগ্রি। ভেরি গুড তুবা। তাহলে এটাকে 25 ডিগ্রি দিয়ে দিছে। তাহলে আমি টিসির জায়গায় ওটা বসায় দেব। আমার দরকার টিএফ। মনে রাখবে যেই জিনিসটা আমি বের করতে চাই ওকে সবসময় কোন পাশে নিয়ে আসতে হয়? বাম পাশে নিয়ে আসতে হয়। হ্যাঁ, সবসময় মনে রাখবা। এবং ওকে সবসময় একা রাখতে হয়। তাহলে ওর সাথে যা, যা আছে সবকিছু আমি কি করব? ডান পাশে পাঠায় দিব না? জি মিস। হ্যাঁ, এটা নরমাল তোমার ম্যাথের যে ফর্মুলা তোমরা ইউজ করো সমাধান করার জন্য। আমি তোমাদেরকে আরো ক্লাস করালে আরো এটাও ক্যালকুলেটর আমরা খুব ইজিলি করতে পারি। ওগুলো আমি দেখায় দিব। তো আমি আগেই টিসি ভ্যালুটা বসাচ্ছি না। আমি আগে টিএফ টাকে একপাশে একা করে নিচ্ছি। হ্যাঁ? তাহলে আমি এখন কি করব দেখো তো, আমি একা করার সময় আমি 180 কে ডান পাশে নিলে কি হবে? গুণ নাকি ভাগ? ও বাম পাশে ভাগ আছে। গুণ হয়ে যাবে। তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে গুণের কাজটাই আমি আগে করে নিব। তাহলে দেখো আমার ইকুয়েশন কত সহজ হয়ে গেছে। টিএফ মাইনাস 32 ইকুয়ালস টু এইটা। তাহলে এখন লিখে ফেলো। এখন ভ্যালুটা বসায় দাও। টিএফ মাইনাস 32 ইকুয়ালস টু 25/100, তাই না? 25/100 ইন্টু 180। হাতের কাছে ক্যালকুলেটরটা রাখবা। 25 ডিভাইডেড বাই 100 ইন্টু কত আছে আমাদের? 180। দেখো তো কত আসছে? আমিও করে ফেলি। কত এসেছে বলো? করতে পেরেছো? 720। না তো, এত বেশি আসবে কেন? 25/100 কত হয়? 1/4। ক্যালকুলেটর আছে না, আমরা একসাথে করে ফেলি। দেখো কিভাবে করবা। এটাকে পুরোটা ক্যালকুলেটর এভাবেই বসাবা। তো এটা আসে 1/4। 1/4 ইন্টু 180। পাশে কিন্তু এটা গুণ, উপরে গুণ। ঠিক আছে, দেখো কত আসে। পারিনি করতে। 45 আসবে। দেখো এই পাশে 45 আসার কথা, 45 আসবে। 45 এসেছে আসে। তোমার? জি মিস। তুবা তোমার এসেছে? জি হয়েছে। আচ্ছা তাহলে বলো টিএফ এর ভ্যালু কত হবে তাহলে? 32টাকে আমি এখন ডান পাশে কি করব? নিয়ে যাব, ওটা প্লাস হয়ে যাবে। ভেরি গুড। তাহলে কত হয়ে যাবে টোটাল টিএফ এর ভ্যালুটা? 77। 77। 77 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তুবা যেটাকে ডিগ্রি সেলসিয়াসে বলতেছে 25 ডিগ্রি সেলসিয়াস, মুনতাহার কাছে যদি আমার ফারেনহাইট স্কেল থাকে সেটা তাহলে কত হয়ে যাবে? 77 ডিগ্রি। 77 ডিগ্রি ফারেনহাইট। এবার আসো, আমাদের বইয়ে তো 32 ছিল না, তাই না? না। হ্যাঁ, বইয়ে তো একটু অন্যরকম ছিল। এবার আসো দেখি আমাদের বইয়ের ফর্মুলাটায় কি একটু প্রিন্টিং মিস্টেক আছে নাকি ঠিক আছে, এটা চেক করি আমরা। তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তোমরা একটু দেখো, তোমাদের ক্যালকুলেটরের যে খাপটা থাকে ওখানে ফারেনহাইট কে সেলসিয়াসে নেওয়ার একটা অপশন আছে। তোমরা কি দেখেছো? তোমরা কি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছো? জি মিস। আচ্ছা তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটরের যে খাপটা থাকে উপরে ওখানে অনেক কিছু লেখা থাকে না? দেখেছো? জি মিস।
একদম শেষে দেখো কনভার্সন লেখা থাকে। CONV কনভার্সন এভাবে লেখা। ওখানে দেখো তো ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে ডিগ্রি এরকম একটা কনভার্সন আছে। কেউ খুঁজে পেয়েছো? আচ্ছা আমার হাতের কাছে এখন ক্যালকুলেটরটা নাই, না হলে আমি তোমাদেরকে ক্যামেরা অন করে দেখায় দিতাম। মেইন কথা হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে, তোমরা তাও ক্যালকুলেটর চেক করে দেখতে পারো। আছে ক্যালকুলেটরে, খুঁজে পেয়েছো কেউ? না মিস। আচ্ছা আমি এটা দেখায় দিব না, বাট তোমার এখানে দেখো 38 39 এর দিকে অনেকগুলো নাম্বার দেয়া না, কি দেয়া আছে মুনতাহা তোমার ক্যালকুলেটরে দেখো তো কনভার্সন গুলোতে কি লেখা? আচ্ছা ঠিক আছে, আমরা এখানে সময় নষ্ট না করি। যদি এটা না থাকে ইটস ওকে, আমি তোমাকে দেখায় দিব যে এটা কিভাবে বের করতে হয়। আমার হাতের কাছে এখন ক্যালকুলেটর নাই। তো সাধারণত আমরা ওইভাবে এটার সাথে চেক করতে পারি যে আচ্ছা আমাদের ক্যালকুলেশনটা কি তাহলে ঠিক আছে, এরকম। ঠিক আছে, এটা একটা ওয়ে আর কি। আমি তোমাদেরকে দরকার হয় ছবি তুলে পাঠিয়ে দেবো না, বা আমরা নেক্সট এই যে দেখো আমি তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করি, তাহলে তোমরা বুঝবা। তোমরা কষ্ট করে অবশ্যই সাথে একটু ক্যালকুলেটরটা রাখো, তাহলে আমার সাথে আর কি একটু মিলাইতে পারবো। এক্স্যাক্টলি এই মডেলেরই হয়তো ক্যালকুলেটর তোমাদের কাছে না, কিন্তু আর কি এটা দেখলে তুমি বুঝবা। আমার সাথে আমাকে একটু বলো যে তোমাদের কি এরকম কিছু আছে কিনা। এই যে ক্যালকুলেটরে দেখো এখানে কনভার্সন যেটা, হ্যাঁ, এই যে কনভার্সনের এখানে এই নাম্বারগুলো দেখতে পাচ্ছ তোমরা, 1 2 3 4 5 6 7 8 এগুলো আছে? আমাকে একটু রেসপন্স করো মুনতাহা। জি মিস। কোন পিকচারে? আচ্ছা এই যে দেখো ডান পাশে আমি একটা পিকচার ওপেন করছি, আচ্ছা ওটা শেয়ার হয়নি। ওখানে 38 নাম্বারটা দেখো, তোমার ডিগ্রি সেলসিয়াস টু ফারেনহাইট এভাবে কি দেখাচ্ছে? আমি এই যে পিকচারটা ওপেন করে দেখাচ্ছি। 38 39 এক একজনের ক্যালকুলেটরে এক একটা দেখাবে। এই যে দেখো এখানে যেমন 38 এ দেখিয়েছে ডিগ্রি সেলসিয়াস টু ফারেনহাইট। তোমাদের কি কোনোটাতে আছে? না থাকলে ইটস ওকে, আমি তোমাদেরকে পরের টপিকে চলে যাই। বলো তো, আমাকে একটু শেয়ার করো। মিস স্ক্রিন দেখা যাচ্ছে না তো। হ্যাঁ এটা আসলে শেয়ার হচ্ছে না স্ক্রিনটা, বাট তোমাদের দেখো শেষে ক্যালকুলেটর একদম শেষে যেটা, ওখানে দেখো তোমাদের ওই খাপটাতে কোথাও 38 38 9 নাম্বারে কি আছে আমাকে একটু বলতে পারবা? কনভার্সনের শিফট কনভার্সন 8 এভাবে দেয়া, দেখেছো? আচ্ছা মিস এটা পরে দেখে নিব না, আপনি পরের আচ্ছা টপিকে ঠিক চলে আছে, যান। তাহলে এটা একটু তোমরা ঠিক করে নাও। এটা কত হবে? 32 হবে, এটা একটু বইয়েরটা ঠিক করে নাও। এটা কি তোমরা বুঝছো আমাকে বলো? জি মিস এটা বুঝেছি। এটা বুঝেছো, আচ্ছা এটা ঠিক করেছো? জি মিস করেছি। আচ্ছা এটা যদি ঠিক করে থাকো এখন, তাহলে তোমরা আমাকে একটা কোয়েশ্চেন দেখাবা, দেন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে 92 92 ডিগ্রি ফারেনহাইট, এই 92 ডিগ্রি ফারেনহাইটটা কেলভিন স্কেলে কত হবে, ডিগ্রি সেলসিয়াস স্কেলে কত হবে, দুইটাই আমাকে বলতে হবে। পারা যাবে? জি মিস পারা যাবে। তাহলে একটু ট্রাই করো 5 মিনিটের মধ্যে, দেখি আমরা শেষ করতে পারি কিনা। কেলভিন স্কেলে কত হবে, ডিগ্রি সেলসিয়াসে কত হবে? আমি কি হেল্প করবো না, করতে পেরেছো তোমরা? হ্যালো, শুনতে পাচ্ছো?
করছি মিস, একটা হয়েছে। আচ্ছা, তাহলে আরেকটা করে ফেলি। তুবা তুমি করেছো? জি ম্যাম, করতেছি। আচ্ছা, আরেক মিনিট, বেশি সময় না নেই। সহজ তো, তাড়াতাড়ি করে ফেলে। বইয়ের সূত্র ফলো করার সময় একটু খেয়াল করো, এটা -32 দিবা। এটা ক্লাসেও যখন পড়ায় তোমাদের স্যার ম্যামরা একটু চেক করে নেবা। ঠিক আছে? এটা একটু প্রিন্টিং ভুল এসেছে। আচ্ছা, আমি একটু হেল্প করি। তোমাদের হয়তো সমস্যা হচ্ছে। তোমরা একটু খেয়াল করো কত এসেছে। মুমতাহা একটা বের করেছো, কত এসেছে? মিস একটা আসছে 573.15 আচ্ছা, ঠিক কেলভিন আছে। কেলভিন আচ্ছা, স্কেলের। আচ্ছা, এটার একটা শর্টকাট আমরা একটু শিখবো। শর্টকাট কি মানে যাতে একটু সহজ ক্যালকুলেশন হয়। তুমি দেখো, আমরা যখন সূত্রটার দিকে তাকাবো, তুমি একটু খেয়াল করো, টিএফ মাইনাস 32 সামথিং এখানে আছে, আবার টিকে মাইনাস সামথিং এখানে আছে, কিন্তু টিসি কিন্তু একাই আছে। আরেকটা জিনিস খেয়াল করো, টিএস, টিসি এবং টিকে এর ভাগ সংখ্যা সেম, মানে ওরও 100, ওরও কিন্তু 100। এটুকু বুঝছো? তোমরা দুজনকে এটুকু বুঝেছো? জি মিস। জি মিস। তাহলে দেখো তো, এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। সেটা কি? আমি যদি কখনো ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনকে আলাদা করতে বলি, তোমাদের জন্য সেটা অনেক ইজি। কেন? কারণ আমার ডিগ্রি সেলসিয়াসকে জাস্ট 273.15 দিয়ে যোগ করে দিলে আমার ডিগ্রি সেলসিয়াসকে 273.15 বা 15 দিয়ে যোগ করে দিলে আমি টিকে পেয়ে যাব। তাহলে আসো, তার মানে আমি বুঝতে পারতেছি ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে কেলভিন, এরা দুইজনের পার্থক্য শুধু 273.15, তাই না? বা 15, রাইট? তাহলে আমরা এখানে শর্টকাটের জন্য বা আমাদের ক্যালকুলেশনটা যাতে এত কঠিন না হয়, এত সময় না লাগে, এর জন্য ফার্স্টে আমি ফারেনহাইটকে সেলসিয়াসে কনভার্ট করব। তাহলে সেলসিয়াসে কি বলা হয়েছে? টিসি ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু কত হবে? 92। এগুলোর শর্টকাট আমি সব ক্যালকুলেটর দেখাবো, বাট আজকে আমি ভিডিওটা ওপেন করতে পারবো না। সো আমি আরেকদিন দেখাবো। 92 মাইনাস কত হবে? 32 না? দেখো, এটা কি তোমরা আমার সাথে একমত কিনা? ডিভাইডেড বাই 180। ঠিক আছে কি এটা? মুনতাহা, তুবা বলো। আমি যেটা লিখেছি জি মিস। জি মিস। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আসো এটা ক্যালকুলেশন করে কত আসে। 92 মাইনাস 32 কত আসে? তারপর সেটাকে আমি 180 দিয়ে ডিভাইড করবো। আমি একবারে করি। 92 মাইনাস 32 ডিভাইডেড বাই 180, সেটা আসে আমাদের 1/3, তাই না? 1/3। সেটা, হ্যাঁ, 1/3 আসে। কিন্তু আমার তো লাগবে ডিগ্রি সেলসিয়াস, তো আমি এখন 100টাকে কি করবো, এই পাশে গুণ করে দিব না? সো টিসি ইকুয়ালস টু কত হবে? ইন্টু 100। তাহলে কত হবে বলো? মাল্টিপ্লাই করলে, গুণ করলে কত হবে ডিগ্রি সেলসিয়াস? বলো তো। কত আসবে? 1/3 কে 33.3। 33.333, তাই না? আমরা দুইটা ভ্যালু রাখি। 33.3। ঠিক আছে, দেখো তো এটা এসেছে সবার। মুনতাহা, তোমার এসেছে? ভেরি গুড জি। তুবা। আচ্ছা, এবার তোমরা বলতে পারো, আপু তাহলে আমি ডিগ্রি সেলসিয়াস যে বের করলাম, আমি তো ক্যালভিনও বের করতে পারতাম। ক্যালভিন বের করলে তোমার অনেক ক্যালকুলেশন করতে হতো। মানে অ্যান্সার অবশ্যই সেম আসতো, এটা তোমরা বাসায় আজকে হোমওয়ার্ক করবা। কিন্তু এই দুইটা যোগ করতে, মানে দেখো 273.15 আবার 32, আবার এগুলা এগুলা আলাদা, মানে একটু টাইম লাগতো। এবার আসো আমি এখান থেকে ক্যালভিনে কিভাবে কনভার্ট করব। এটা একটা সূত্র ডিরেক্ট, হ্যাঁ? আমি তোমাকে এখন দেখাই সূত্রটা কিভাবে আসছে। আমরা জানি টিসি ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু টিকে ডিভাইডেড বাই 100, কিন্তু টিকে এর ওখানে আবার কে থাকে? 273.15। এটা আমি বিয়োগ করে দেই, তাই না? প্রতিবার
273.15 এটুকু কি বুঝছো? এটা তো আরেকটা সূত্র, রাইট? আমি এখন ক্যালভিনে নিব। আচ্ছা, এখন দেখো ২টারই নিচে কত আছে? ১০০ আছে। আমি কি ২ পাশে ১০০ দিয়ে গুণ করে দিলে এটা কাটাকাটি চলে যায় না? কাটাকাটি চলে যায় বলো? জি ভাই। তাহলে কি দাঁড়ায়? TC ইকুয়ালস টু টিকে মাইনাস 273 এত, রাইট? এটুকু ক্লিয়ার? জি। কিন্তু আমার তো টিসি দরকার নাই। আমার কাকে দরকার? টিকে কে দরকার। তাহলে আমি বলছি যাকে দরকার তাকে আমি সবসময় এক পাশে রাখবো। দেখো টিকে কে পুরোটাকে ধরো আমি বাম পাশে নিয়ে গেলাম। কিন্তু আমার মাইনাস 273 দরকার নাই। তো এটাকে আমি এই পাশে নিয়ে আসবো না? তাহলে কি হবে? টিসি প্লাস 273.15 হবে না? দেখো তোমরা জি। আমার সাথে মিলাইতে পারতেছো কিনা? না পারলে আমাকে বলো। এই কনভার্সনটা বুঝছো কিনা? যে আমি যদি কেলভিন টেম্পারেচার বের করতে চাই, তাহলে আমি সেলসিয়াসের সাথে 273.15 যোগ করে দিলে আমার কেলভিন হয়ে যায়। এটাও কিন্তু খুব সহজ একটা ফর্মুলা, তাই না? ক্যালকুলেশন এত কঠিন না। তাহলে বলো কেলভিন স্কেল এটা কত হবে? বা 92 ফারেনহাইট, 92 ডিগ্রি, সেটা সেলসিয়াসে আসছে 33.33। সেটা কেলভিনে কত আসবে? ক্যালভিনে আসবে 573.50। দেখো তো 33 এর সাথে এটা যোগ করলে প্লাস করলে কি ওটা আসে কিনা তুমি যেটা বলেছো। আমরা তো একটু ভুল করেছি, তাই না? টিসির ভ্যালুটা বসায় দাও। টিসি কত পেয়েছো তুমি? আচ্ছা মিস, টিসিটটা বসায়। বসায় দেখো তো কত আছে। থ্রি হান্ড্রেড সিক্স পয়েন্ট হ্যাঁ, ফোর এইট 348, 346, সরি 306.48, ঠিক আছে। ক্যালভিন বড় হাতের কে লিখবা, ঠিক আছে? দেখো তোমরা বুঝছো কিনা, তোমরা কোথায় ভুল করেছো বা কোথায় আটকাইছো দেখো তো এবার পারবা কিনা। আমি যদি দেই তোমাদেরকে, এবার কি পারা যাবে? জি মিস, এবার পারা যাবে। আচ্ছা, তাহলে তোমরা বাসার জন্য যেটা হোমওয়ার্ক লিখে রাখো, সেই হোমওয়ার্ক দুটো বাসায় করবা। বাসায় আমাকে ক্যালকুলেশন সহ দেখাবা, ঠিক আছে? যেদিন আমাদের ক্লাস, আমরা তখন একটু ভিডিওটা ওপেন করে তোমার খাতাটা দেখাবো বা যেভাবে আমার সাথে অ্যান্সার মিলানো হয় সেভাবে অ্যান্সার মিলিয়ে নেবা। একটা হোমওয়ার্ক হচ্ছে, আমি আন্দাজে একটু দেই, যেমন মিস, হচ্ছে, অ্যাপে দিয়ে দিলে হ্যাঁ হবে না হোমওয়ার্ক? বুঝি না, আবার বলো। বলছি অ্যাপে, স্কুলিং অ্যাপে যদি দিয়ে দিই তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। আমি আমার পর্যন্ত পৌঁছেলেই হলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাদের ওখানে সাবমিট করার অপশন থাকলে অবশ্যই ওখানে দিয়ে দিবা, আমি ওখান থেকে দেখে নেব, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমি কি যেন হোমওয়ার্ক দিতে যাচ্ছিলাম। আচ্ছা, তো আমি তোমাদেরকে দিলাম মনে করো 18 18 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা 18 তো হবে না, 80 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, 80 ডিগ্রি ফারেনহাইটকে তোমরা ক্যালভিনে নেবা। তার মানে এবার তোমার আর মানে ক্যালকুলেশনটা স্কিপ করার কোনো উপায় নাই। আমি তোমাদেরকে এবার কঠিন একটা ক্যালকুলেশন দিচ্ছি। সো এটা ফারেনহাইট ক্যালভিন স্কেলে কত হবে এটা দেখাবা। হ্যাঁ, এবার আসো ২ নাম্বার একটা কোয়েশ্চেন দেয়। সেটা হচ্ছে কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট সমান? মানে ২ টাই সেম তাপমাত্রা। এটা একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। তো আমি ডিগ্রি সেলসিয়াস এর দেই। যেমন হচ্ছে আমি যদি তোমাদেরকে দেই, যেমন হচ্ছে ২ টা তাপমাত্রাই সমান। তোমরা কি কোয়েশ্চেনটা বুঝোই নাই মনে হয়। আচ্ছা, এটা আমি ক্লাসে করায় দেব না। তাহলে আরেকটা দিয়ে রাখো, কেলভিন স্কেলে দেই। যেমন হচ্ছে 298 বা 95, 298 কেলভিন
ইকুয়ালস টু কত ডিগ্রি সেলসিয়াস এবং কত ফারেনহাইট দুইটাই করবা। এটা আমরা একটাও করি নাই, তাই না? কেলভিন থেকে একটাও যায়নি। তাহলে এই দুইটা হোমওয়ার্ক করে আনবা, পারবা? নেক্সট জি ক্লাসে মিস। তোমার জি ম্যাম। আচ্ছা, তো তোমরা যদি না পারো অবশ্যই আমি তো আছি, আপু আছে, আমাকে বলবা, আমি করে দিব। বাট অবশ্যই ট্রাই করবা, যেমন তোমাদের একটু ক্যালকুলেশনে ভুল হচ্ছে। ঠিক আছে? এটা একটু ট্রাই করবা। তাহলে আসো আমরা একটু পরের টপিকে চলে যাই। এটা একটু বেশিক্ষণ লাগলো আমাদের। এবার কিন্তু এটা থেকে ম্যাথ আসে আমাদের। এবার আসে আমরা এটা তোমাদের কলেজেও থাকে আরকি। এরপর আসে অভ্যন্তরীণ শক্তির ধারণা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। অভ্যন্তরীণ শক্তিটা কি যেন আমি বলেছিলাম? ওই যে তাদের মধ্যে একটা গতিশীলতা থাকে, তারা কাঁপতে থাকে, তাহলে এটা তাদের গতিশক্তি। আবার ধরো তাকে তুমি একটা উঁচুতে রেখে দিলা। যেমন ধরো একটা বস্তা তুমি ফ্লোরে রেখে দিলা। তাহলে সেটা কি তোমার গায়ে যদি পড়ে, ফ্লোর থেকেই তোমার গায়ে পড়লো, তাহলে কিন্তু তুমি কোনো ব্যথা পাবা না। কিন্তু সেটা যদি একটু উঁচু জায়গা থেকে পড়ে, ধরো একতলা বিল্ডিং এর উপর থেকে পড়ে, তাহলে যেখানে পড়বে বা যেটার উপরেই পড়বে সে অনেক ব্যথা পাবে না? হ্যাঁ, তাহলে একই জিনিস উপর থেকে পড়লে অনেক ব্যথা পাচ্ছি। কিন্তু আমার সাথে বা আমার বরাবর থাকলে আমি কোনো ব্যথা পাচ্ছি না। কেন? কারণ কোনো একটা জিনিসকে যখন তুমি উপরে রাখো তখন তার মধ্যে একটা শক্তি জমা হয়। এই অবস্থানের জন্য তার মধ্যে একটা শক্তি জমা হয়। এটাকে কি শক্তি বলে? বিভব শক্তি বলে। ঠিক আছে? তাহলে তার গতির জন্য যে শক্তি জমা হয় সেটাকে গতিশক্তি বলি, যার কারণে সে গতিশীল, কম্পিত হচ্ছে। আবার আণবিক বন্ধনগুলো কণাগুলো টেনে ধরে রাখার চেষ্টা করে। মানে আমি একটা জায়গায় অনেক কষ্টে আটকে আছি একটা পজিশনের জন্য। এটাকে আমি বিভব শক্তি বলবো। তাহলে ২ ধরনের শক্তি এখানে বুঝাচ্ছে। কি, কি শক্তি বুঝাচ্ছে বলো তো? গতিশক্তি এবং বিভব শক্তি। একটু নোট ডাউন করে নাও। গ্যাসের কণাগুলো প্রায় মুক্ত অবস্থায় থাকে বলে তাদের গতিশক্তি সবচেয়ে বেশি। গতিশক্তি মানে কি? গতিশীল থাকলে গতিশক্তি থাকে নাকি স্থির অবস্থায় গতিশক্তি থাকে? গতিশীল থাকলে অবশ্যই। একটি পদার্থের সমস্ত কণার মোট গতিশক্তি এবং বিভব শক্তিকে আমি তার অভ্যন্তরীণ শক্তি বলব। তাহলে তোমার একটা কণার তুমি কতটুকু কম্পিত হচ্ছে কণাটা সেটা তার গতিশক্তি, এবং সে একটা পজিশনে কতটুকু ধরে রাখতে পারতেছে তার আণবিক বন্ধনগুলাকে, এটা তার বিভব শক্তি। এই দুটাকে যদি তুমি যোগফল করো এটা তার মোট শক্তি। কিন্তু এটা কোথায় আছে? একটা কণা বা অণুর ভিতরে আছে, তাই না? এটাকে আমি অভ্যন্তরীণ শক্তি বলবো। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে তুবা বলো, অভ্যন্তরীণ শক্তি কোন ২ টা শক্তির যোগফল কোন কণার ক্ষেত্রে? অভ্যন্তরীণ। না, অভ্যন্তরীণ শক্তি আমি জিজ্ঞেস করছি কোন ২ টা শক্তির যোগফল? মুনতাহা বলতে পারবা? গতিশক্তি আর বিভব শক্তির। গতিশক্তি এবং বিভব শক্তি। তুবা আরেকটু মনোযোগ দিতে হবে এবং শুনতে হবে আমাদের। অভ্যন্তরীণ শক্তি তাহলে বলো, আরেকবার রিপিট করো। কোন ২ টা শক্তির যোগফল হবে? গতিশক্তি এবং বিভব শক্তি। ভেরি গুড। একটি বস্তুর তাপমাত্রা যত বেশি হয় কণাগুলোর গতিশীলতা বাড়ে, মানে কি কাঁপতে থাকে, গতি শক্তি বৃদ্ধি পায়। এখন দুইটার যোগফল যেহেতু অভ্যন্তরীণ শক্তি, তাহলে গতি শক্তি বৃদ্ধি পেলে অবশ্যই তার অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাবে, কোনো সন্দেহ নেই। সাধারণভাবে আমাদের মনে হতে পারে শক্তির প্রবাহ হয় বেশি শক্তি থেকে কম শক্তিতে। একটু আগে তোমাদের বলা হয়েছে একটা উত্তপ্ত আলপিনের যেটুকু তাপ শক্তি আছে তার থেকে অনেক বেশি তাপ শক্তি কিন্তু বালতির পানিতে আছে। আমরা যদি উত্তপ্ত আলপিনটাকে পানিতে ডুবিয়ে দেই তাহলে কিন্তু আলপিনের অল্প তাপশক্তির খানিকটাই চলে যাবে বালতির পানিতে। তার কারণ তাপশক্তির প্রবাহ তাপশক্তির উপর নির্ভর করে না। এটা নির্ভর করে তাপমাত্রার উপর। এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। তোমার মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য থাকে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় তাপশক্তির প্রবাহ ঘটবে, রাইট? এখন আসো, এক বালতি পানিতে অনেক বেশি বিভব শক্তি আছে, অনেক বেশি গতিশক্তি আছে। তার মানে কি? এতে তাপ শক্তি অনেক বেশি। কিন্তু আমার একটা আলপিন অনেক গরম, তার ভিতর কিন্তু এত কণা নাই, তাই তার বিভব শক্তি গতিশক্তির যোগফলটা একটু কম, অভ্যন্তরীণ শক্তিটা একটু কম। এখন তুমি বলতে পারো আপু ওর যেহেতু অভ্যন্তরীণ শক্তি কম, তাপ শক্তি কম, তাহলে তো ওর কাছে তাপ আসার কথা, কিন্তু আসলে কিন্তু এটা হয় না। তুমি যখন বালতিতে সূচটা দাও, আলপিনটা দাও, তখন কি হয়? আলপিনটা যেহেতু গরম, ওর তাপমাত্রা যেহেতু বেশি, তাই তাপটা কিন্তু কমের থেকে বেশিতে যায়। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকো আমাকে এবার বলো দেখি। আমার কাছে ১ বালতি পানি আছে। তুবা বলবা আমাকে। আমার কাছে ১ বালতি পানি আছে, হ্যাঁ? আর আমার কাছে একটা গরম আলপিন আছে। মানে ওটাকে চুলায় তুমি গরম করে আনছো।
এটা হচ্ছে গরম আলপিন। আমি এখনো এখানে দেই নাই। তাহলে বলো তো তুবা, আমার কোনটার মধ্যে অভ্যন্তরীণ শক্তি বেশি? আলপিনের অভ্যন্তরীণ শক্তি বেশি নাকি বালতির পানির অভ্যন্তরীণ শক্তি বেশি? বালতির পানির। ভেরি গুড, ভেরি গুড। তুবা মুনতাহা আমাকে বলো, অভ্যন্তরীণ শক্তি অবশ্যই বালতির পানির বেশি, তাপ শক্তি কার বেশি? আলপিনের বেশি। তাপ শক্তি কিন্তু বলেছে, ভালো করে বুঝো। অভ্যন্তরীণ শক্তি মানেই কিন্তু তাপ শক্তি। তাহলে বালতির হবে। বালতির। তাহলে আলপিনের কি বেশি? তাপমাত্রা বেশি। কোনটা বেশি আলপিনের? তাপ তাপমাত্রা বেশি। তাপমাত্রা বেশি। এখন বলো, তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমি যখন আলপিনটাকে পানিতে ডুবাবো, তাপ শক্তি আলপিন থেকে বালতির পানিতে যাবে নাকি বালতির পানি থেকে আলপিনে যাবে? বালতির আলপিন পানি তো থেকে আলপিনে যাবে। না, এটাই তো বলেছে বারবার। এটা অনেক গরম আলপিনটা, আর পানিটা ঠান্ডা। তুমি যখন আলপিনটাকে পানিতে ডুবাবা তখন কি হবে? আলপিনটা কি ঠান্ডা হয়ে যাবে না? হুম। তাহলে আচ্ছা, তো কিভাবে তাপের প্রবাহ হলো, কিভাবে তাপের সঞ্চালন হলো, কোথা থেকে কোথায়? আলপিন থেকে পানিতে নাকি পানি থেকে আলপিনে? আলপিন থেকে পানিতে। আলপিন থেকে পানিতে। অথচ আলপিনের কি ছিল? আলপিনের তাপমাত্রা বেশি ছিল কিন্তু তাপ শক্তি কম ছিল, রাইট? হুম। এটা বুঝতে হবে। তাহলে এখানে আমি কি বলতেছি, ও তাপ শক্তি কম। ভালো করে বুঝো, আলপিনের তাপ শক্তি কম আর বালতির তাপ শক্তি বেশি। তাও দোকান। কিন্তু তাপ শক্তি কম হওয়ার কারণেও সেখান থেকে সেখানে গেছে। বুঝতে পারছো? জি মিস, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলছে তার কারণ তাপ শক্তি কিসের উপর নির্ভর করে? প্রবাহটা কোনো শক্তির উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপর। এখন তোমার কাছে শক্তি কম আছে নাকি বেশি আছে এটা আমার জানার দরকার নেই। তোমার তাপমাত্রা বেশি, তোমার থেকে আমার তাপ যাবে। ওকে? জি মিস। যদি একটা উত্তপ্ত বস্তু একটা শীতল বস্তুর সংস্পর্শে আসে, একই কথা, তাহলে উত্তপ্ত বস্তুটা অভ্যন্তরীণ শক্তি হারায় ফেলবে, মানে তাপ শক্তি হারায় ঠান্ডা হয়ে যাবে। আর শীতল বস্তুটা ওর সেই তাপ শক্তি, যেটাকে আমি অভ্যন্তরীণ শক্তি বলতেছি, সেটা গ্রহণ করে, অর্জন করে উত্তপ্ত হয়ে উঠবে। যতক্ষণ পর্যন্ত দুইটা তাপমাত্রা সমান না হবে ততক্ষণ পর্যন্ত প্রবাহ চলতে থাকবে। তাপমাত্রা পার্থক্যের কারণে বস্তুর মাঝে স্থানান্তরযোগ্য এই শক্তি তাপ শক্তি হিসেবে পরিচিত। তাহলে এতক্ষণ আমরা ওকে অভ্যন্তরীণ শক্তি বলতাম, কিন্তু এটা যেহেতু তাপমাত্রার কারণে স্থানান্তর হচ্ছে, প্রবাহ হচ্ছে, তাই এটার নাম তাপ শক্তি। ঠিক আছে? একটা উত্তপ্ত বস্তুকে শীতল বস্তুর সংস্পর্শে রাখা হলে, যখন উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপ শক্তি স্থানান্তরিত হতে থাকে, তখন সেই বস্তুটির কণাগুলো গতিশক্তি হারাতে থাকে। ভালো করে বুঝো। উত্তপ্তটাকে শীতলের সাথে রাখছে, তাহলে কি হবে? উত্তপ্ত থেকে শীতলের দিকে তাপশক্তি প্রবাহ হবে, রাইট? জি মিস। উত্তপ্ত বস্তুটার তাপশক্তি কমে যেতে থাকবে। তাপশক্তি কমে যাওয়া মানে কি? কণাগুলোর কম্পন কমে যাওয়া না? জি মিস। তাপ, হ্যাঁ, তাপ দিলে যদি কণার কম্পন বাড়ে তাহলে তাপ সরায় নিলে তো কণার কম্পন কমে যাবে। আর কণার কম্পন যদি কমে যায় তাহলে কি তার গতিশক্তি আস্তে আস্তে কমতে থাকবে না? জি মিস। তাহলে বলতো শীতল বস্তুটার কি হবে? সে তো উত্তপ্ত বস্তু থেকে তাপ শক্তি নিচ্ছে, তার কণাগুলোর গতিশক্তি কি বেড়ে যাবে না কমে যাবে তাপ শক্তি নেয়ার পর? শীতল বস্তুটা উত্তপ্ত বস্তু থেকে তাপ শক্তি নিয়েছে, তাহলে শীতল বস্তুর কণাগুলোর গতিশক্তি এবার বেড়ে যাবে নাকি কমে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। ভেরি গুড। যখন দুইটা বস্তু একই তাপমাত্রায় পৌঁছাবে তখন প্রতিটি কণার গড় গতিশক্তি সমান হয়ে যায় বলে শক্তির এই স্থানান্তর বন্ধ হয়ে যায়। তাপমাত্রা যত বেশি হবে কণাদের এই গড় গতিশক্তিও তত বেশি হবে। মনে রাখতে হবে গড় সেম হবে। মনে করো তুমি অনেক তোমার তাপমাত্রা একটু বেশি, আমার তাপমাত্রা একটু কম। আমরা হাত দিয়ে টাচ করলাম তো তোমার থেকে আমার কাছে শক্তি যাবে। ততক্ষণ যাবে যতক্ষণ না দুজনের বডি টেম্পারেচার সেম হয়। কিন্তু তোমার যতটুকু টেম্পারেচার কমবে আমার অতটুকু বাড়বে। সো আপাত দৃষ্টিতে কিন্তু ওভারঅল সবার সেমই আছে, তাই না? গড় গতিশক্তিটা। জি মিস। হ্যাঁ, এটাই বলছিলাম।
তাহলে এটা ছিল তোমাদের, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ধারণা। এটা ক্ষয়ের প্রশ্নের জন্য তোমাদের অনেক সময় আসতে পারে, অনুধাবনের জন্য একটু দেখে রাখবা। এরপর আসলে তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ। এটা খুব বেশি মজার এবং ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমাদের অঙ্ক আসে মেইনলি। তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ হয়, এটার অনেক এক্সাম্পল আছে। যেমন আসলে আমরা একটু দেখি, আমরা যদি একটু ভালো করে রেল লাইনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে রেল লাইনের মাঝে সবসময় একটু ফাঁকা থাকে, দেখবা। তার কারণ তাপের কারণে রেল লাইনের প্রসারণ হয়। রেল লাইন আঁকা বাঁকা হয়ে যেতে পারে, তুমি যদি ফাঁকা না রাখো ও বিকৃত হয়ে যেতে পারে। কতখানি ফাঁকা রাখতে হবে, রেল লাইন ট্রেনের জন্য নিরাপদ হবে, এই জাতীয় বিষয়গুলো যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে তো লেখাপড়া করতে হবে, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। এটাই এখানে আমি জানবো। আমি রেল লাইনের ভিতর অনেক বিরাট ফাঁকা রাখলাম তাহলে তো হবে না, আবার অনেক অল্প ফাঁকা রাখলাম তাহলেও তো হবে না। তো এটা বাংলাদেশের টেম্পারেচার, বা যেই দেশে তুমি আছো, যেই দেশের ইঞ্জিনিয়াররা আছে তারা সেই দেশের টেম্পারেচার অনুযায়ী এটা করে। তো এখানে আমরা তিনটাতেই দেখবো, যেমন কঠিন পদার্থ তুমি প্রসারণ দেখবা, তারপরে হচ্ছে আমাদের কঠিন পদার্থের মধ্যে দৈর্ঘ্যের প্রসারণ থাকবে, প্রস্থের প্রসারণ থাকবে, আয়তনের থাকবে, ক্ষেত্রফলের থাকবে। সেম ভাবে তুমি তরল পদার্থের প্রসারণ পাবা এবং বায়বীয় পদার্থেরও প্রসারণ পাবো। আমরা তিন ধরনের প্রসারণই এখানে দেখতে পাবো। তাহলে কঠিন পদার্থের প্রসারণটা আমরা আজকে একটু শুরু করি। কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন সবই থাকে, তাই না? এবং তার একটা নির্দিষ্ট আকার, আকৃতি সবই থাকে, রাইট? এখন তাপ প্রয়োগে মনে রাখবা তার দৈর্ঘ্য বেড়ে যেতে পারে। এটার মানে কি আসলে দেখাই। মনে করো এটা হচ্ছে একটা কঠিন পদার্থ, এটা একটা কঠিন পদার্থ। তো তাপ প্রয়োগের আগে ওর দৈর্ঘ্য ছিল L1, হ্যাঁ? L1 মানে লেংথ, L মানে লেংথ। তো আমি ধরলাম L1 ছিল। তো আমি এখন ওর মধ্যে তাপ প্রয়োগ করলাম। তাপ প্রয়োগ করার পর দেখো ওর দৈর্ঘ্যটা কত হয়ে গেল। ওর দৈর্ঘ্যটা বেড়ে এতটুকু হয়ে গেল। তাহলে দেখো তো তাপ প্রয়োগ করার পর তার দৈর্ঘ্য বেড়ে গেছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি? L2 বলতে পারি না? তাহলে এটা কেন হয়েছে? তাপ প্রয়োগের কারণে হয়েছে। এটা তুমি কখন দেখতে পারো, অনেক সময় দেখবা বাসা বাড়িতে দরজাও কিন্তু অনেক সময় গরমকালে একটু প্রসারিত হয়ে যায়, একটু নিচে নেওয়া যায়, দেখবা দরজা ঠিক মতো লাগতে চায় না, কাঠের দরজা যদি হয়, আবার লোহারও হলে হবে। এবং অনেক সময় সেটা শীতকালে আবার সেটা সংকুচিত হয়ে যায়, খুবই হালকা অ্যামাউন্ট, এটা বোঝা যায় না খুব একটা। বাট যদি খুবই মাপঝোপ ঠিকঠাক না থাকে অনেক সময় এটা বোঝা যায়। তারপর তুমি দেখবা আমরা অনেক সময় দাঁতে যাদের সমস্যা থাকে তারা অনেক সময় দাঁতের মধ্যে হচ্ছে দেখা যায় যে আমরা রুট ক্যানাল করি বা বিভিন্ন কাজ করি, তাই না? তো সেই সেই অ্যামাউন্টটা যদি ঠিকঠাক না থাকে অনেক সময় কি হবে, যেমন তুমি গরম চা খাইলা, তোমার দাঁতের যেই জিনিসটা লাগানো হয়েছে সেটা অনেক প্রসারিত হয়ে গেল, তাহলে তুমি খুব ব্যথা পাবো দাঁতে। ঠিক আছে, এগুলো করা যাবে না। সো ডেন্টিস্টকেও এই চিন্তাটা করতে হয়। অনেক সময় দেখবা প্লাক করে দেয় বা কিছু একটা করে দেয়, ওটা খুলে যায়। কেন খুলে যায়? কারণ সংকুচিত হয়ে গেছে, হয়তো আমি আইসক্রিম খাইতে গেছি, ওই জিনিসটা সংকুচিত হয়ে দাঁত থেকে খুলে গেছে, এরকমও হতে পারে। তো এই সংকোচন প্রসারণ আমার জানতে হবে। তো এটা জানার জন্য আমি দেখবো যে আমার বস্তুটা কি শুধু দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয়, যদি দৈর্ঘ্য বরাবর প্রসারণ হয় সেটাকে আমি মাপতে পারতেছি, এটা আমি বের করব। তো দৈর্ঘ্য বরাবর যদি প্রসারণ হয় তো তোমার সেটা জানতে হবে, তাই না? যে সে কতটুকু প্রসারিত হলো। তো এই দৈর্ঘ্য বরাবর প্রসারণের জন্য তোমার একটা জিনিস দরকার, একটা সহগ দরকার, ইংলিশে আমরা বলি কোএফিসিয়েন্ট দরকার। এটাকে বলে দৈর্ঘ্য প্রসারণ সহগ। কি বলবে বলো তো? দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে? আলফা। আমরা আজকে শুধু এটা সূত্রটা দেখবো। তাহলে আলফা ইকুয়ালস টু কি লিখবো জানো? আবার বলো, আলফা দিয়ে কি প্রকাশ করা হবে? সহগ। দৈ- দৈর্ঘ্য প্রসারণ সহগ। সহগ কিন্তু ক্ষেত্রফলও হতে পারে, আয়তনও হতে পারে। তুমি কোনটা প্রকাশ করতেছো? দৈর্ঘ্য। হ্যাঁ, তো এটা সূত্রটাকে আমি যখন প্রস্থ করব তখন দৈর্ঘ্যের জায়গায় জাস্ট প্রস্থ বলবো, সূত্র কিন্তু সেম। তাহলে এটা পার্থক্য বলতে হবে। তাহলে এই দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হয়েছে, এটার পার্থক্য কত, কেউ বলতে পারবা? দৈর্ঘ্য পরিবর্তনের পার্থক্য কত? ধরো তোমাদের বয়স, সাপোজ, হ্যাঁ, ধরো, আচ্ছা, এমনিই বলি, একজনের বয়স 15 বছর, এখন তার আগে ছিল তার বয়স 15 বছর, এখন তার বয়স 21 বছর, তাহলে পার্থক্য কত?
তার বয়স কতটুকু চেঞ্জ হয়েছে? 6 ইয়ার্স। 6 ইয়ার্স। তাহলে এখন বলো, আগে ছিল দৈর্ঘ্য L1, এখন হচ্ছে দৈর্ঘ্য L2, তাহলে পার্থক্য কত? এভাবে বলো, তখন কিভাবে বের করছো? ওভাবে বের করো। L2 মাইনাস L1। ভেরি গুড। সবসময় মনে রাখবো, আমি যদি তোমাদেরকে পার্থক্য বের করতে বলে, আমি কেন, যে কেউ যদি বলে, সবসময় শেষ যেটা মানে ফাইনাল, যেটা ফাইনাল দৈর্ঘ্য কোনটা, L2 না L1? L2, তাই না? এল। হ্যাঁ, মানে শেষেরটার থেকে প্রথমটা বিয়োগ করবা, আদি। মনে রাখবে শেষ মাইনাস আদি। তাহলে L2, আমি টাইপ করে দেখাচ্ছি। সো L2 মাইনাস কত হবে? L1। কোনো সন্দেহ আছে? না আমি। এটাই দেখো ওরা উপরে লিখছে। তাহলে কি বলছে? তাহলে দৈর্ঘ্যের মোট পরিবর্তন হয়েছে L2 মাইনাস L1। এখন আমি যদি বলি তার দৈর্ঘ্যের মোট পরিবর্তন হয়েছে L2 মাইনাস L1, কিন্তু সেটা কততে পরিবর্তন হয়েছে? ধরো তুমি একটু চিন্তা করো, তার দৈর্ঘ্য আগে ছিল 100 সেন্টিমিটার, এখন হয়েছে 100.1। এটা কিন্তু খুবই নগণ্য চেঞ্জ হয়েছে, তাই না? খুবই নগণ্য না? তুমি চাইলে কি ইগনোর করতে পারো না? 100.1। আচ্ছা, 0.1 তো চোখে দেখা যায় না, কিন্তু দেখো তো তার দৈর্ঘ্য যদি আগে থাকে 100 সেন্টিমিটার, আর এখন যদি চেঞ্জ হয় 199 সেন্টিমিটার, এটা কি তুমি ইগনোর করতে পারবা? এটা কি তুমি ইগনোর করতে পারবা বলো তো? এই পার্থক্যটা কি অনেক বেশি না? জি মিস। অনেক বেশি। এটা এখন আমি পার্থক্য বের করলাম, কিন্তু পার্থক্যটাকে আমার আগের পার্থক্যের থেকে অনেক বেশি হয়েছে, এটা বুঝবো কিভাবে? এইটা বুঝার নিয়ম হচ্ছে, তোমার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু তোমার আদি দৈর্ঘ্য কত ছিল এটা কখনো ভোলা যাবে না। তোমার আদি দৈর্ঘ্য কত ছিল? তোমার আদি দৈর্ঘ্য কত ছিল, L1 না L2? L1। L1 ছিল। তাহলে L1টা আমার মনে রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে আদি দৈর্ঘ্য আর খেয়াল রাখতে হবে। তাহলে ওকে আদি দৈর্ঘ্য দিয়ে কেন ভাগ করলাম কেউ বলতে পারবা? কারণ আমার পার্থক্যটা আদির থেকে কতটুকু পরিবর্তন হয়েছে। দেখো দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন হয়েছে, ওকে অনেক বেশি পরিবর্তন হয়েছে। আদি দৈর্ঘ্য যদি L1 থাকে, সে L2 মাইনাস L1 হয়েছে। ক্লিয়ার? এখন আসো, কিসের জন্য পরিবর্তন হয়েছে যেন? কিসের পরিবর্তন করছো তুমি? তাপমাত্রা না? জি মিস, তাপমাত্রা। তাহলে তাপমাত্রা ছিল T1, এখন তাপমাত্রা T2, তাহলে তাপমাত্রার পার্থক্য কত? আবার পার্থক্য বলছি, তাহলে কত হবে? হ্যাঁ, কত? T2 মাইনাস T1। ভেরি গুড। T2 মাইনাস T1, এটাই মনে রাখবো। আমি যদি পার্থক্য বলি, সবসময় শেষের থেকে প্রথমটা লিখবো, ঠিক আছে? এটা আমরা যাতে ভুল না করি। তাহলে T2 বুঝেই যাচ্ছে একটু বেশি তাপমাত্রা, এর জন্য তো প্রসারণ হয়েছে। আর T1 একটু কম তাপমাত্রা, তাই আমি T2 থেকে T1 টাকে মাইনাস করব। এই যে আমি যে অনু অনু কি বলে অনুপাতটা পেলাম, এটাকে আমি আলফা বলবো। তাহলে দেখো তো, আমরা কি এটাই লিখলাম না, আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তার মানে কি, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য, আচ্ছা ফার্স্ট আমি দেখলাম দৈর্ঘ্য পরিবর্তন কত হয়েছে, পুরা দৈর্ঘ্যের কতটুকু অংশ পরিবর্তন হয়েছে, তাই আমি L1 দিয়ে ভাগ করলাম। এখন তাপমাত্রা পরিবর্তন করছে, কিন্তু 1 ডিগ্রির জন্য কত হয়েছে, তাই আমি এই পার্থক্য দিয়ে ভাগ করলাম। এটাই আমার আলফা। তোমরা কি ক্লিয়ার? এটাকে জি আমি মিস। দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। অনেক সময় এটাকে আমরা শর্টকাট কিভাবে লিখি, কোনো কিছু পার্থক্যকে আমরা ডেল বলি। ডেল মানে ডিফারেন্স। সো ডেল এল মানে এল এর পার্থক্য, দৈর্ঘ্যের পার্থক্য, ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য L1 ইন্টু তাপমাত্রার পার্থক্য। একই কথা না বলতো? তাপমাত্রার পার্থক্য মানেই তো T2 মাইনাস T1, L2 মাইনাস L1 মানেই তো দৈর্ঘ্যের পার্থক্য। এটুকু ক্লিয়ার? জি মিস। আচ্ছা, দুইজনেরই ক্লিয়ার, রাইট? বুঝেছো? আরে এই সূত্রটা কিভাবে আসলো, এইটুকু আমরা আজকে একটু দেখলাম। তোমরা বাসায় জাস্ট এইটুকু পর্যন্তই দেখবা। আমাদের অনেক সময় L2 মানে হচ্ছে ফাইনাল দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে দেয়, তো আমরা L2 টাকে ডান পাশে এনে এটা করবো। এটা আমরা, এটার অঙ্ক আছে যে দেখো নিচে একটা উদাহরণ আছে, এটা আমরা করব না আজকে। আপাতত আমাদের এরপরে
পরের ক্লাসে আমরা এখান থেকে করবো। তাহলে তোমাদের বাসায় কাজ কতটুকু? এই যে জাস্ট কঠিন পদার্থের প্রসারণটা, উদাহরণটাও করা লাগবে না। এটা আমরা ক্লাসে করব। উদাহরণের আগ পর্যন্ত দেখে আসবা এবং একটা হোমওয়ার্ক দিয়েছি আমি। ২ টা হোমওয়ার্ক। এই ২ টা হোমওয়ার্ক করে আনতে হবে। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত পড়ো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।